নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। আজকের গল্প একটি ভৌতিক কাহিনী। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ। নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করিয়া চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরিয়া বহু স্থানে আবেদন করিলাম, কিন্তু কোনরূপ ফল হইল না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম। আমার বেতন হইল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম হইতে সিউড়ি 12 ক্রোশ পথ ব্যবধান। বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া 2 দিন পরে নূতন কর্মে প্রবৃত্ত হইলাম। যেমন অল্প বেতন, সেইরূপ একটি ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম, কিন্তু পাইলাম না। হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন ও আহারাদি করি। দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময় বাসা খুঁজিয়া বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম। বাড়িটি বহুকাল পড়িয়া আছে, স্থানে স্থানে ভগ্ন, তথাপি বাসোপযোগী কয়েকটি ঘর তাহাতে ছিল। মাসিক 5 শিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায়, কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই, তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হইয়া যায়। সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম, কিন্তু অত দূরে একাকী থাকা নিরাপদ নহে। চোর ডাকাতের ভয়ও তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম। একজন জুটিয়াও গেলেন। তিনি আমাদেরই স্কুলের 4র্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেন নাই, তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তাহার পূর্ব বাসায় কিছু অসুবিধা হইতেছিল, তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল। বলিল, কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি 9টার মধ্যেই আপন আপন গৃহে ফিরিয়া যাইবে। কি করি, তাহাতেই সম্মত হইতে হইল। পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম। বাড়িটি বহুকালের নির্মিত। চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন। গো মহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে। সেগুলি ফড়িয়াগণের নিকট জমা দেওয়া। বাড়িটি দ্বিতল। নিম্নতলে সম্মুখভাগে বেশ বড় বড় 2খানি ঘর আছে। সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী। তাহার জল পানযোগ্য নহে, স্নানযোগ্যও নহে, তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিত। বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দিঘিকা ছিল। আমরা সেইখানে গিয়ে স্নান করিতাম। একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম। অপরখানিতে 2টি চৌকি পাতিয়া আমরা 2 জনে শয়ন করিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত। এইরূপে কিছুদিন যায়। ইতিমধ্যে 2 দিন দশহারার ছুটি পাওয়া গেল, তার সঙ্গে একটা রবিবারও। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে সিউড়ি যাত্রা করিলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলিয়া একটি গ্রাম আছে। পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত।
হাতিশালা হইতে হাতছালা নামটি উৎপন্ন হইয়াছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার জপ তপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া বিখ্যাত। চতুষ্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করেন। সেইখান দিয়া যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয় খড়ম পায়ে দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন। দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন, বাবা, তুমি কোথা যাইতেছ? আমি উত্তর করিলাম, শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হইয়াছে। দশহারার ছুটিতে বাড়ি আসিয়াছিলাম। কল্য স্কুল খুলিবে, তাই ফিরিয়া যাইতেছি। মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন, বাবা, আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরিয়া যাও, কল্য যাইও। আমি বলিলাম, কল্য স্কুল খুলিবে, আমার নূতন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না। মজুমদার মহাশয় বলিলেন, তুমি কোথায় বাসা লইয়াছ? শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল, সেইটি ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলে অন্য একজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একত্র বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম। বেলা আন্দাজ 2টার সময় শিউরি পৌঁছিলাম। স্নানাহার করিতে 5টা বাজিয়া গেল। আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি, এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি রে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আজ্ঞে, মা ঠাকুরানী এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবজ আপনার হাতে পড়াবার জন্য পাঠিয়ে দিয়েছেন বলিয়া চিঠি ও কবজ দিল। চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানী লিখিতেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমাপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং কবচ দিয়া বলিলেন, মা, তোমার ছেলে প্রাতে শিউরি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি এই রাম কবচটি আনিয়াছি। তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম। প্রাপ্তি মাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে অন্যথা না হয়, ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। পত্র ও কবচ লইয়া আমি দিনুকে বলিলাম, তুই আজ এইখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি। সে বলিল, আজ্ঞে না, মা ঠাকুরানী বিশেষ করিয়া বলিয়া দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না। তাহার হাতে 2 আনা পয়সা দিয়া বলিলাম, এই নে, বাজার হইতে কিছু মুড়ি মুড়কি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি। তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম। সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেদিন রাত্রে আহারাদির পর যথা সময়ে 2 জনে শয়ন করিলাম। উভয়ের চৌকির শিওরে 2টি বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে। আমরা 2 জনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম।